আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেই কোশ্চেনটা নিয়ে সমাধান করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 25 অর্থাৎ চ্যাপ্টার 2 এর চট্টগ্রাম বোর্ড 25 এ যেই কোশ্চেনটা আসছে সেটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সবাই একটু দেখো যে আমাদের চট্টগ্রাম বোর্ড 25 এ যে উদ্দীপকটা দেয়া আছে উদ্দীপকটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, তারপরে আশা করি আমরা মূল কোশ্চেন যেটা সেটা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবো। তো এবার দেখো ভাইয়া যে আমাদের এখানে কোশ্চেনটা আসলে কি বলছে। তো যদি আমরা কোশ্চেনটা বুঝতে পারার চেষ্টা করি, আমরা আশা করি আমাদের হচ্ছে যে বিষয়টা সেটা খুব ভালো মতো অ্যান্সার করতে পারবো। দেখো এখানে একটা প্রেরক বা প্রাপক, মানে এখানে উভমুখী আমাদের হচ্ছে কনভারসেশন হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি যে তথ্যগুলো একদিক থেকে যাচ্ছে অথবা আসছে, এরকম একটা সিচুয়েশন বোঝাইছে যে প্রেরক এই দিক থেকে তথ্যগুলো পাঠাচ্ছে এবং প্রাপক আবার ওই দিক থেকেও তথ্যগুলো প্রেরণ করছে, এরকম মানে তথ্যের আদান প্রদান ঘটছে এখানে, সেটাই কিন্তু বুঝতে পারলাম। এবং এখানে দেখো ভাইয়া একটা মানে সিগন্যাল দেয়া আছে, যেই সিগন্যালের মাধ্যমে তথ্যগুলো এই ডিভাইস থেকে ওই ডিভাইসে যাচ্ছে অথবা এই ডিভাইস থেকে এই ডিভাইসে তথ্যগুলো আসছে। তাহলে এই হচ্ছে আমাদের চিত্র থেকে মানে আমরা ধারণাটা পাইলাম। তাহলে এই ধারণা থেকে আমরা একটা মানে বিষয় বুঝতে পারি যে এখানে একটা মাধ্যম ক্রিয়েট করা হয়েছে। মাধ্যম মানে এই তথ্যগুলো এই ডিভাইসে নিয়ে যাচ্ছে অথবা এই ডিভাইস থেকে তথ্যগুলো এই ডিভাইসে নিয়ে আসছে, এটা একটা মাধ্যমের মাধ্যমে ঘটছে। আচ্ছা, আমরা উদ্দীপকটার কোশ্চেনগুলো দেখি, তাহলে বুঝতে পারবো আসলে কোন বিষয়ে আমাদের অ্যান্সারটা দিতে বলছে। ক নম্বর বলছে ব্লুটুথ কি, খ নম্বর বলছে রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড আসলে ব্যাখ্যা করতে বলছে। দেখো রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড, ফার্স্ট অফ অল দেখো ব্লুটুথ কি, এই বিষয়টাকে যদি তোমাকে একটু ব্যাখ্যা করতে বলা হয় তাহলে আপনি কি করবেন। ব্লুটুথ হচ্ছে তারবিহীন মাধ্যমে স্বল্প দূরত্বের মধ্যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের তথ্য আদান প্রদান করা। ভাইয়া দুইটা জিনিস আপনি মনে রাখবেন, তারবিহীন মাধ্যম, এখানে ব্লুটুথে কিন্তু কোনো তার ব্যবহার করা হয় না। তাহলে তারবিহীন মাধ্যমে স্বল্প দূরত্বে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদানের যে নিয়ম বা পদ্ধতি সেটাকেই বলা হয় ব্লুটুথ। আশা করি আপনি খুব ভালো মতো বুঝতে পারছেন ভাইয়া। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের বিষয়টা, কারণ স্বল্প দূরত্বে কেন বললাম, কারণ ব্লুটুথ হচ্ছে বড় জোর ম্যাক্সিমাম 10 মিটারের মধ্যে কাজ করে, এর বাইরে গেলে কিন্তু সেটা হচ্ছে তখন আর কাজ করবে না, মানে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে দেখো খ নম্বর বলছে রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করো। রিয়েল টাইম, দেখো ভাইয়া মেথড আসেই হচ্ছে কিন্তু 3 প্রকার, ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা আছে হচ্ছে আপনার অ্যাসিনক্রোনাস। 2 নম্বর যে বিষয়টা, 2 নম্বরটা হচ্ছে সিনক্রোনাস। আর 3 নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে আইসোক্রোনাস। এই 2-3টা পদ্ধতিকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। দেখেন নামগুলো কিন্তু অনেক কিউট আছে, আপনি চাইলে আপনার ইন ফিউচার যে জেনারেশন সেখানে এই নামগুলো কিন্তু অবশ্যই ইউজ করতে পারবেন, কারণ নামগুলো আসলে অনেক কিউট। তাহলে আমরা বুঝলাম যে ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ভাইয়া অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং হচ্ছে আইসোক্রোনাস। এই হচ্ছে আমাদের বিষয়টা, আমরা কিন্তু বুঝতে পারলাম ভাইয়া। এখন আমাকে বলছে রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন। রিয়েল টাইম মানে বোঝাচ্ছে লাগাতারভাবে বিরতিহীনভাবে এখানে ডেটা ট্রান্সমিট হচ্ছে, সেটা আসলে কোন মেথডের মধ্যে হয় সেই বিষয়টাকে ব্যাখ্যা করতে বলছে। আমি আপনাকে একটা দেখেন টেকনিক বলে দিই। অ্যাসিনক্রোনাসের ভেতরে বিরতি থাকবে, বাট ওই বিরতির সময়টা সমান হবে না, মানে বিরতি কোন সময়ে কতটুক করে হবে এই সময়টা কিন্তু সমান হবে না। সিনক্রোনাসের ক্ষেত্রেও ভাইয়া বিরতি থাকবে, বাট বিরতির সময়টা সমান হবে। সিনক্রোনাসের ভেতরে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে মনে করেন 5 মিনিট পর পর তথ্যগুলো যাচ্ছে, মানে গ্যাপ টাইমটা প্রত্যেকবার সমান থাকবে। বাট অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে গ্যাপ টাইমটা সমান থাকবে না। একবার মনে করেন যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্যগুলো গেছে 5 মিনিট আগে, তার 5 মিনিট পরে যাওয়া উচিত, মানে 5 মিনিট অন্তর অন্তর হবে না, সেটা হতে পারে একবার 2 মিনিট আগে গেছে, তারপর 10 মিনিট পরে গেছে, তারপর হচ্ছে 5 মিনিট পরে গেছে। মানে বাংলা কথা বোঝাইতে চাচ্ছি ভাইয়া, সিনক্রোনাসে বিরতির সময়টা সমান থাকবে সব সময়, আর অ্যাসিনক্রোনাসে বিরতির সময়টা সমান থাকবে না। আর যেটা আইসোক্রোনাস, এর এক্সাইটমেন্ট অনেক বেশি ভাইয়া, এটা বিরতিহীন, এটা হচ্ছে বিরতিহীন, মানে এর ভেতরে কোনো বিরতিই থাকবে না, বিরতিহীনভাবে তথ্যগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হবে। এই বিরতিহীন যেই জিনিসটা এটাকেই বলা হয় রিয়েল টাইম ডেটা। রিয়েল টাইম, আপনি যখন যা সেটাই দেখতে পাচ্ছেন, রিয়েল টাইম মানে বাংলা কথা হচ্ছে লাইভ টেলিকাস্ট একটা আছে আর রেকর্ডেড বিষয় একটা আছে। মানে লাইভ টেলিকাস্ট মানে কি, আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যেই জিনিসটা ঘটছে এটাকে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। এখন লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে ওইখানে যদি কেউ ভুলও করে ওই ভুলটাই আপনি দেখবেন, এখানে কেটে দেওয়া বা হচ্ছে এটাকে মডিফাই করার কোনো অপশন নাই ভাইয়া, কারণ আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। তাহলে রিয়েল টাইম যখনই বলবে কোন ডেটা ট্রান্সমিশন মেথড হবে, অ্যাসিন মানে আইসোক্রোনাস। আবারও বলি,
রিয়েল টাইম যখনই বলবে তখন হবে আইসোক্রোনাস। যদি বলে বিরতির সময় সমান অথবা ব্লক আকারে যদি বলে দেয় তাহলে হবে সিনক্রোনাস। যদি বলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার অথবা হচ্ছে বিরতির সময় সমান নয় তখন হবে অ্যাসিনক্রোনাস। আশা করি ভাই আপনি খুব ভালো মতো এটা বুঝতে পারছেন। এবার গ নম্বরটা দেখেন, উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসের কার্যপদ্ধতি বর্ণনা করো। কার্যপদ্ধতি বর্ণনা করতে বলছে, উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসের কার্যপদ্ধতি বর্ণনা করো। দেখো এই ডিভাইস থেকে তথ্যগুলো এই ডিভাইসে যাচ্ছে, এই ডিভাইস থেকে তথ্যগুলো এই ডিভাইসে ভাইয়া যাচ্ছে, যাওয়ার একটা মাধ্যম দিয়ে দিছে। দেখেন এই যে মাধ্যম, এই যে তীর চিহ্ন দ্বারা আইডেন্টিফাই করে দিছে যে এই দিক থেকে এই দিক দিকে, এই দিক থেকে এই দিক দিয়ে। ভাই এখানে আলোক তরঙ্গগুলো দেখেন সুন্দর মতো ঢেউ খেলে খেলে তথ্যগুলোকে আলোর মাধ্যমে ভাসিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কি ফিলিংস তাদের দেখেন, এইখান থেকে তথ্যগুলো পাঠানো হইলো, সেটা আলোক তরঙ্গের মাধ্যমে সুন্দর করে ঢেউ আকারে অন্য ডিভাইসে চলে গেল। এই আলোক তরঙ্গের মাধ্যমে যদি কোনো একটা ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় সেটা হচ্ছে অপটিক ট্রান্সসিভার বলা হয়, বা হচ্ছে তুমি বলতে পারো অপটিক্যাল ফাইবার মূলত এখানে কাজ করে। অপটিক ট্রান্সসিভারও বলা যাইতে পারে, মানে এখানে তথ্যগুলো রিসিভ হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এই হচ্ছে বিষয়টা, অপটিক্যাল ফাইবার যে মাধ্যমটা আছে সেই মাধ্যমে এই ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্যগুলো যাচ্ছে। তাহলে ঘ নম্বর আমাদের কোশ্চেনটা কি বলছে ওটাকে ব্যাখ্যা করব। কার্যপদ্ধতি মানে কিভাবে কাজ করে, এই ডিভাইস থেকে তথ্যগুলো কিভাবে ওই ডিভাইসে গেল সেই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। দেখেন তারপরে বলছে নিরাপত্তার স্বার্থে বা সাথে ডেটা ট্রান্সমিশনে উদ্দীপকে উল্লেখিত মাধ্যমটির গুরুত্ব বিশ্লেষণ করো। মানে নিরাপত্তার ক্ষেত্রে এই তথ্যগুলো মানে এই মাধ্যমটা আসলে গুরুত্বপূর্ণ কিনা সেটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে। ফাইনালি তাহলে দেখো আমরা হচ্ছে পরবর্তী যেই কোশ্চেনগুলোর সমাধান সেটা একটু দেখি। দেখেন এখানে বলেই দেওয়া আছে যে কোশ্চেনটার যে প্রথম ক নম্বরটার অ্যান্সার, যে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীন মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে তথ্যের স্থানান্তর ঘটায় বা আদান প্রদান ঘটায়। আমি কিন্তু এটা এইভাবে বলছি, আপনি চাইলে যে কোনোভাবেই লিখতে পারেন যে আমাদের বিষয়টা কি, ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি বা এমন একটি নিয়ম বা এমন একটি কার্যপ্রণালী যার মাধ্যমে কি হয়, তারবিহীন মাধ্যমে স্বল্প দূরত্বে দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান ঘটে। দুইটা অপশন এখানে থাকবে, দুইটা কিওয়ার্ড আপনাকে বলতেই হবে, তারবিহীন মাধ্যমে একটা কিওয়ার্ড এবং স্বল্প দূরত্ব একটা কিওয়ার্ড। তাহলে তারবিহীন মাধ্যমে স্বল্প দূরত্বে দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান হলেই তাকে বলা হয় ব্লুটুথ। আচ্ছা এবার আসেন খ নম্বর বলছে রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড হলো এই দেখেন আইসোক্রোনাস। এটার কিন্তু আমি ব্যাখ্যা শুরুতেই দিয়ে ফেলছি ভাই, আইসোক্রোনাস। রিয়েল টাইম বললেই আইসোক্রোনাস। রিয়েল টাইম মানে কি, সরাসরি, এখানে কোনো বিরতি থাকবে না ভাইয়া, বিরতিহীন বা সরাসরি বা রিয়েল টাইম, এটা হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডের ভেতরে পড়ে। এবার দেখেন এখানে একটু ব্যাখ্যা দেয়া আছে যে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির সমন্বিত রূপই হচ্ছে আমাদের আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। এই পদ্ধতিতে ডেটা সিনক্রোনাসের মতো ব্লক আকারে কিন্তু অ্যাসিনক্রোনাসের মতো প্রাইমারি ডিভাইস মানে প্রাইমারি স্টোরেজ থাকে না, এখানে কোনো তথ্য জমা থাকবে না, সরাসরি আপনাকে প্রোভাইড করবে, তথ্যগুলো দিবে। এটাই হচ্ছে আমাদের সিনক্রোনাসের যে বিষয়টা। এবার দেখো আমরা যদি তারপরে গ নম্বর কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি, তারপরে ভালো মতো বুঝতে পারবো। তারপরে এখানে আরও একটু বিষয় যেটা বলে দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। দেখো এখানে বলছে সংরক্ষণ না করে, যখন প্রয়োজন তখনই পাঠাতে সক্ষম, মানে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে এটা সম্ভব, আইসোক্রোনাসের ক্ষেত্রে এটা সম্ভব। এ পদ্ধতিতে দুটি ব্লকের ডেটা ট্রান্সফারের মধ্যবর্তী সময় সমান এবং প্রায় শূন্য রাখা হয়। শূন্য মানে একেবারে জিরো, অর্থাৎ তথ্যগুলো বিরতিহীনভাবে আদান প্রদান ঘটে, এর মাঝে কোনো মানে গ্যাপ টাইম থাকে না। এই জন্য এটা হচ্ছে লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে আইসোক্রোনাস ব্যবহার করা হয়। আইসোক্রোনাস তাহলে কি, আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ভুল সংশোধনের ব্যবস্থা নেই, কারণ ভাই এখানে লাইভ টেলিকাস্ট হয়। লাইভ টেলিকাস্ট আপনি বুঝতেই পারছেন, ওইখানে একটা ব্যক্তি যাহা বলবে তাহাই কিন্তু সরাসরি সেটা কী হবে, সম্প্রচারিত হবে। এই জন্যই দেখো আমরা যতগুলো ভিডিও দেখি ম্যাক্সিমাম কিন্তু যে ভাইরাল ভিডিওগুলো সেগুলো কিন্তু লাইভ টেলিকাস্টেরই হয়ে থাকে, মানে সরাসরি আপনি কোনো সংশোধন পরে আর করতে পারতেছেন না। সেটা একমাত্র যদি সার্ভার থেকে কেটে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার ভিডিও হারিয়ে যাবে, বাট আপনি কিন্তু এখানে গিয়ে কোনো সংশোধন করতে পারবেন না, কারণ সেটা হচ্ছে লাইভ টেলিকাস্ট, সবাই দেখতে পারবে অ্যাট দ্য সেম টাইমে। কিন্তু রেকর্ডেড হলে আপনি ভিডিওটা দেখে তারপরে কাটসাট করে কিন্তু তারপরে হচ্ছে ভুলগুলো সমাধান করে তারপরে আবার আপলোড দিতে পারবেন। বাট আইসোক্রোনাসে এখানে লাইভ টেলিকাস্ট হওয়ার কারণে এখানে কি হবে না ভাইয়া, ভুলগুলো সংশোধন হওয়ার সম্ভাবনা খুবই কম বা হবেই না। এইবার দেখো ঘ নাম্বার কোশ্চেনটা আসলে কি বলছে, যে উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসটি হলো অপটিক্যাল ট্রান্সসিভার, মানে অপটিক্যাল ফাইবার।
অপটিক্যাল ফাইবারের ভেতরে তথ্যগুলো যেভাবে আদান প্রদান হয় ওই পদ্ধতিটার নামই হচ্ছে অপটিক্যাল ট্রান্সসিভার। আবারও বলি বিষয়টা দেখেন ভাইয়া, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্যগুলো পাঠানোর জন্য বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন মাধ্যম। ওই মাধ্যমগুলো মূলত আসলে কেবল ভাইয়া, বিভিন্ন মাধ্যমে যাইতে পারে। তাহলে তার মধ্যে হচ্ছে কি অপটিক্যাল ট্রান্সসিভার একটা মাধ্যম। আর এই অপটিক্যাল ট্রান্সসিভার কার ভেতরে ঘটে ভাইয়া? সেটা কিন্তু আমাদের অপটিক্যাল ফাইবারের ভেতরে ঘটে। মানে অপটিক্যাল ফাইবার যে তারটা আছে, কেবলটা আছে, এটার ভেতরে হচ্ছে অপটিক্যাল ট্রান্সসিভারটা ঘটে। এবার আসো, তারপরে দেখো, অপটিক্যাল ট্রান্সসিভার হলো এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক সংকেতকে আলোক সংকেতে এবং আবার আলোক সংকেতকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে। এটি ইলেকট্রো অপটিক্যাল ডিভাইস হিসেবেও ফাইবার অপটিক যোগাযোগে ব্যবহৃত হয়। যেটা বললাম আমি, অপটিক্যাল ট্রান্সসিভার জিনিসটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে যেমন তথ্যগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায়, ওইটার ভেতরে এই নিয়মটা বা এই পদ্ধতিটা কাজ করে। এটাই হচ্ছে অপটিক্যাল ট্রান্সসিভার। অপটিক্যাল ট্রান্সসিভার কী করে ভাইয়া বলেন তো? বৈদ্যুতিক সংকেতকে আলোক সংকেতে নিয়ে যায় এবং আলোক সংকেতকে আবার বৈদ্যুতিক সংকেতে নিয়ে আসে। এটা হচ্ছে অপটিক্যাল ট্রান্সসিভারের মানে কাজকর্ম। এবার দেখো, ডিভাইসটির কার্যপদ্ধতি সম্পর্কে একটু লিখতে বলছে, তাহলে লিখবেন অপটিক্যাল ট্রান্সসিভার প্রথমে কি করে? কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইস থেকে বৈদ্যুতিক সংকেত গ্রহণ করে। কম্পিউটার আপনাকে যে সিগন্যালটা পাঠায় সেটা কিন্তু বৈদ্যুতিক সিগন্যাল, বিষয়টা একটু মাথায় রাখবেন। কম্পিউটার বা যে কোনো ডিভাইসই বলেন না কেন, সেটা কিন্তু প্রথমে আপনাকে বৈদ্যুতিক সিগন্যালটা পাঠাবে বা কারেন্টের যে ইলেকট্রিসিটির যেই হচ্ছে মাধ্যমে সিগন্যালটা সেটা আসবে। 2 নম্বর পয়েন্ট বলছে দেখেন, এরপর ট্রান্সসিভারের ভেতরে থাকা এলইডি বা লেজার ডায়োড বৈদ্যুতিক সংকেতকে আলোক সংকেতে রূপান্তরিত করে। তাহলে অপটিক্যাল ট্রান্সসিভার কি করে? ওই বৈদ্যুতিক সংকেতটা পাওয়ার পর এলইডির মাধ্যমে ওটাকে কি করে? আলোক সংকেতে নিয়ে আসে। আলোক সংকেতে মানে মডিফাই করে, অর্থাৎ শরীফ থেকে শরীফা তৈরি হয় সেটা। উৎপন্ন আলোক সংকেত ফাইবার অপটিক কেবলের মাধ্যমে দূরের ডিভাইসে পাঠানো হয়। তাহলে বিষয়টা কি হলো ভাইয়া বলেন তো? সেটা হচ্ছে এরকম, আপনি কি করলেন, বৈদ্যুতিক সংকেতকে প্রথমে অপটিক্যাল ফাইবার বা হচ্ছে অপটিক্যাল ট্রান্সসিভার গ্রহণ করলো এলইডির মাধ্যমে। এলইডির মাধ্যমে ওটাকে কি করবে? ওটাকে মানে রূপান্তর করবে, রূপান্তর করে আমাদের কি করবে? আলোক সংকেতে নিয়ে আসবে। এই আলোক সংকেত আবার অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে, একটা কেবলের ভেতর দিয়ে কোনো একটা গন্তব্যস্থলে পাঠানো হবে। অর্থপর আবার কি হবে? ওই প্রান্তে ট্রান্সসিভারের বা ফটো ডায়োড বা হচ্ছে এলইডি ওই ফাইবারটা কি করবে? আলোক সংকেতে গ্রহণ করবে। মানে বিষয়টা হচ্ছে এরকম ভাইয়া, আপনি দিলেন একটা ডিভাইস থেকে দিলেন হচ্ছে বৈদ্যুতিক সংকেত, সেটা অপটিক্যাল ট্রান্সসিভার কি করবে? আলোক সংকেতে রূপান্তরিত করবে। ওই আলোক সংকেত আবার অপটিক্যাল কেবলের মাধ্যমে অন্য একটা ডিভাইসে পাঠাইলেন, ওই ডিভাইসে গিয়ে আবার কি হবে? বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হবে। এই হচ্ছে অপটিক্যাল ট্রান্সসিভারের কাহিনী। অর্থাৎ এইখানে আপনি ডিভাইসটা থেকে দিলেন হচ্ছে বৈদ্যুতিক সংকেত, এখানে আসার পর অপটিক্যাল ট্রান্সসিভার এটা গ্রহণ করে সেটাকে আলোক সংকেতে রূপান্তরিত করবে। আলোক সংকেত এইখান থেকে যাওয়ার পরে আরেকটা ডিভাইসে যখন প্রবেশ করবে তার আগ মুহূর্তে আবার বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয়ে যাবে। এই হচ্ছে বিষয়টা। তারপরের যে আমাদের দেখো পয়েন্টটা কি বলছে, একই বিষয় বলছে, পরিশেষে ফটোডায়োড সেই আলোক সংকেতকে আবার বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে এবং তার নেটওয়ার্ক ডিভাইসে পাঠিয়ে দেয়। তাহলে কি হইলো? এই হচ্ছে আমাদের অপটিক্যাল ট্রান্সসিভারের যে গঠন, যে কার্যপ্রণালী, যে কিভাবে কাজ করে, সেই হচ্ছে বিষয়টা। এবার ঘ নম্বর কোশ্চেনটা দেখো, নিরাপত্তার সাথে ডেটা ট্রান্সমিশনে উদ্দীপকে উল্লেখিত মাধ্যমটি অর্থাৎ অপটিক্যাল ট্রান্সসিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিচে এর কিছু আমরা বৈশিষ্ট্য দেখব যে আসলে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা একটু দেখেন। ফার্স্ট অফ অল হচ্ছে উচ্চ নিরাপত্তা। অপটিক্যাল ফাইবার কেবলে আলোক ব্যবহার করে ডেটা পাঠানোর কাজ করে অপটিক্যাল ট্রান্সসিভার। মানে অপটিক্যাল ফাইবারের ভেতরে অপটিক্যাল ট্রান্সসিভার বিষয়টা, পদ্ধতিটা কি করে? আলোক সংকেত মানে পাঠানোর কাজ করে। তারপরে কি হয়? ফলে বাইরে থেকে সিগন্যাল ট্যাপ করা বা চুরি করা খুব কঠিন হয়ে পড়ে। বিষয়টা হচ্ছে অপটিক্যাল ফাইবার এর ভেতর দিয়ে আলোক সংকেতের মাধ্যমে তথ্যগুলো স্থানান্তরিত হয়। এজন্য এখান থেকে তথ্যগুলো ট্যাপ করা বা চুরি করা বা হ্যাকিং করাটা বিষয়টা একটু কষ্টসাধ্য হয়ে যায়। মানে আমরা বুঝলাম যে এখানে উচ্চ একটা নিরাপত্তা জনিত বিষয় আছে এই অপটিক্যাল ট্রান্সসিভারের মাধ্যমে। ইলেকট্রোম্যাগনেটিক হস্তক্ষেপ মুক্ত। তুমি জানো, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো যে অপটিক্যাল ফাইবার কিন্তু আমরা জানি মানে অপটিক্যাল ট্রান্সসিভারটা ঘটে কার মধ্যে? অপটিক্যাল ফাইবারের মধ্যে। আর তুমি এটাও জানো অপটিক্যাল ফাইবার হচ্ছে তড়িৎ চৌম্বক যে হস্তক্ষেপ এটা থেকে মুক্ত, তড়িৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত। এই জন্যই অপটিক্যাল ফাইবারের ভেতরে সবচেয়ে বেশি দ্রুত গতিতে তথ্যগুলো স্থানান্তরিত হতে পারে। তো
তাহলে এই কথাটাই এখানে বলা হয়েছে যে অপটিক্যাল ফাইবার কি, এই কেবলটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস, মানে তড়িৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত হয়, প্রভাবিত থাকে না। এই জন্য ডেটাগুলো নির্ভুল এবং নিরাপদ হয়ে থাকে এবং স্পিডও বেশি হয়ে থাকে। তারপরের আমরা বিষয়টা একটু দেখি, দ্রুত গতিতে ডেটার আদান প্রদান। তুমি এটাও জানো যে যেই তারের বা যেই কেবলের উপর তড়িৎ চৌম্বকীয় প্রভাব সবচেয়ে কম, ওই তারের ভেতরে তথ্যগুলো স্থানান্তরিত হওয়ার গতি সবচেয়ে বেশি। যেহেতু অপটিক্যাল ফাইবারের ভেতরে তড়িৎ চৌম্বকীয় প্রভাব খুবই কম, মানে নেই বললেই চলে, সেই ক্ষেত্রের গতি এবং নিরাপত্তা সবচেয়ে বেশি হবে। এই কথাটাই এখানে বলছে যে দ্রুত গতির ডেটা আদান প্রদান করে। তারপরে দেখো দীর্ঘ দূরত্বে নিরাপদ যোগাযোগ। যেহেতু অপটিক্যাল ট্রান্সিভারটা অপটিক্যাল ফাইবারের ভেতরে ঘটে, আর অপটিক্যাল ফাইবার হচ্ছে দীর্ঘ দূরত্ব, মানে অনেক দূরত্ব, এক দেশ থেকে অন্য দেশ, এরকম মানে মহাসাগরের ভেতর দিয়ে তথ্যগুলো স্থানান্তরিত হয়ে থাকে। এক দেশ থেকে কিন্তু অন্য দেশ বোঝানো হয়েছে ভাইয়া, দীর্ঘ দূরত্বে অপটিক্যাল ফাইবার বিষয়টা কাজ করে। তারপরেরটা দেখেন 5 নম্বরে বলছে যে ডেটা লস কম, মানে ডেটা লস হওয়ার পরিমাণটা কম। অপটিক্যাল ট্রান্সিভার ব্যবহার করলে ডেটা হারানোর সম্ভাবনা কম থাকে, ফলে তথ্য মানে সঠিকভাবে গন্তব্য পৌঁছায়। অপটিক্যাল ফাইবার যদি আপনি ব্যবহার করেন তাহলে তথ্যগুলো হারানোর সম্ভাবনা খুবই কম থাকে। এর কারণে তথ্যগুলো সঠিকভাবে, মানে আপনি যতটুকু তথ্য পাঠাচ্ছেন পুরা তথ্যটাই গন্তব্যস্থলে পৌঁছানোর সম্ভাবনা বেশি। এই জন্য কি বলা হয়েছে, পরিশেষে বলা যায় যে অপটিক্যাল ট্রান্সিভার নিরাপদ, দ্রুত এবং হচ্ছে নির্ভরযোগ্য ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে। যেহেতু অপটিক্যাল ট্রান্সিভার থাকেই হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবারে, তাহলে ডেফিনেটলি আপনি জানেনও যে যতগুলো কেবল আছে সব কেবলের ভেতর থেকে অপটিক্যাল ফাইবার বেস্ট। তাহলে এটার যে পদ্ধতি, অপটিক্যাল ফাইবারের ভেতর যে পদ্ধতিটা, সেটা ডেফিনেটলি কী হবে, বেস্ট হবে। এই হচ্ছে আমাদের বিষয়টা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে নতুন কোনো আমরা একটা সিকিউ কোশ্চেন নিয়ে সমাধান করে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।